হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আমরা করছিলাম আইএলই পাবলিকেশনের ম্যাথামেটিক্স সেকশনের প্র্যাকটিস সেটগুলো, ঠিক আছে। এর আগে আমি 3টে প্র্যাকটিস সেটের টোটাল 90টা কোয়েশ্চেন্স করে দিয়েছি। যারা ওই ভিডিওগুলো এখনও না দেখেছো তারা উপরের আই বাটনে ক্লিক করে ওই ভিডিওগুলো একবার দেখে নাও, তারপর এই ভিডিওটা কমপ্লিটলি দেখবে, ঠিক আছে। আজকে আমরা করব প্র্যাকটিস সেট 4, অর্থাৎ প্র্যাকটিস সেট 4-এ যে 30টা কোয়েশ্চেন্স আছে সেই 30টা কোয়েশ্চেনের সলিউশন আমরা এই ভিডিওটার মাধ্যমে করব। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, বেল আইকনটাকেও প্রেস করতে ভুলবে না, কারণ বেল আইকন প্রেস না করলে আমি ভিডিও আপলোড করা মাত্র তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পাবে না। তো চলো প্রথম অঙ্ক দিয়ে স্টার্ট করা যাক। তো দেখো এখানে যে প্রথম অঙ্কটা দিয়েছে সেটা বলছে, দেখো কি বলছে, 400 আম কেনা হলো প্রতি 100টি 125 টাকা দরে, বিক্রি করা হলো 100 টাকা লাভে, সেক্ষেত্রে প্রতি ডজন আমের বিক্রয় মূল্য কত? এ কথাটা মানে কি বলছে, 400 আম কেনা হলো প্রতি 100টি 125 টাকা দরে, অর্থাৎ এমন আম কেনা হয়েছে যে প্রতি 100টা আমের দাম কত? 125 টাকা। তাহলে 400টা আমের কত দাম হবে বলো? 100টা আমের যদি 125 টাকা দাম হয় তাহলে 400টা আমের কত দাম হবে? 125 ইন্টু 4, অর্থাৎ কত? 600 টাকা, ঠিক আছে। এই সরি, 600 নয়, 500 টাকা, কারণ 125-এর সাথে 4 গুণ করলে কত হবে? 500 হবে, ঠিক আছে। তো 500 টাকা দাম, এটা হলো আমার ক্রয় মূল্য। এবার কি করেছি আমি? বিক্রি করেছি 100 টাকা লাভে, দ্যাট মিন্স আমি বিক্রি করেছি কততে? 500 প্লাস 100, তার মানে 600 টাকায়, ঠিক আছে। এবার বলছে সেক্ষেত্রে প্রতি ডজন আমের বিক্রয় মূল্য কত? আচ্ছা, এই যে 600 টাকায় আমি বিক্রি করছি, কতগুলো আম বিক্রি করছি? 400টা আম, তাহলে এক একটা আমের দাম বা বিক্রয় মূল্য কত হবে? 600/400, তাহলে 600/400 এক একটা আমের বিক্রয় মূল্য হবে। এবার এখানে বলছে যে প্রতি ডজন আমের বিক্রয় মূল্য কত হবে? তাহলে একে 12 দিয়ে গুণ। প্রতি ডজন মানে কি, এক ডজনে কটা হয়? 12টা আম থাকে, তাহলে এক একটা আমের দাম যদি 600/400 হয় তাহলে 12টা আমের দাম কত হবে? 600/400 ইন্টু 12। বাস, এইটাই জাস্ট ক্যালকুলেশন করতে হবে। দেখো দুটো শূন্য দুটো শূন্য চলে গেল, 4 দিয়ে এটা কাটলে 3, 3 6 কত হয়? 18, অর্থাৎ 18 টাকা হচ্ছে কি প্রতি ডজন আমের বিক্রয় মূল্য, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, বলছে আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের 3 গুণ, ঠিক আছে। অর্থাৎ এখন আমার বয়স যা, তা আমার বাবার বয়স কত? আমার 3 গুণ, ঠিক আছে। বলছে 20 বছর পর বাবার বয়স আমার বয়সের দ্বিগুণ হবে, ঠিক আছে। আমার বাবার বর্তমান বয়স কত? তো দেখো এই অঙ্কটা আমরা বাই অপশন যেতে পারবো। তার আগে আরেকটা হিন্টস এখানে দেখো দেওয়াই আছে, এই হিন্টসটা যদি আমরা কাজে লাগাই তাহলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। দেখো কি বলা আছে, বলছে আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের কত? 3 গুণ। তাহলে আমার বয়স যাই হোক না কেন, আমার বাবার বয়স কি হবে? তার 3 গুণ হবে। অর্থাৎ যে জিনিসটা 3-এর গুণফল হবে, অর্থাৎ কোনো একটা নাম্বার, ধরো আমার সাপোজ আমি বললাম যে আমার বয়স এক্স, তাহলে আমার বাবার বয়স কত হবে? এক্সের 3 গুণ হবে। তাহলে দেখো এবার আমার বয়স 2 হোক 3 হোক যাই হোক না কেন, সেইটার গুণফলটা কী হবে? 3 দিয়ে অবশ্যই কী হবে? কেটে যাবে। তার মানে যে উত্তরটা আসবে সেটা কী হবে? একটা 3-এর গুণিতক হবে বা 3 দিয়ে কেটে যেতে পারে। তো দেখো এবার অপশানগুলো দেখো এখানে দেওয়া আছে, এটা 50 বছর, দেখো এটা 3 দিয়ে কাটলে যায় না, 40কেও 3 দিয়ে কাটলে যায় না, 80কেও 3 দিয়ে কাটলে যায় না, শুধুমাত্র একটা অপশানই পড়ে থাকছে, সেটা হলো 60 বছর। 60 বছরই হবে কারেক্ট অ্যান্সার। এবার বাই এম লজিক তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো কী করে হচ্ছে। দেখো 60টা বলে দিলাম কারেক্ট অ্যান্সার, তাহলে কি হচ্ছে যে আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের 3 গুণ, তার মানে 60 বছর যদি বাবার বয়স হয় তাহলে আমার বয়স কত ছিল? নিশ্চয়ই বলবে 20 বছর। এবার বলছে কি 20 বছর পর বাবার বয়স আমার বয়সের দ্বিগুণ হবে, তাহলে আমার বয়স 20 বছর পর কত হবে? 20 প্লাস 20 মানে 40, আর বাবার বয়স 20 বছর বেড়ে কত হয়ে যাবে? 80। তাহলে দেখো বাবার বয়স আমার বয়সের কী হয়ে গেল? দ্বিগুণ হয়ে গেল। অঙ্কতে যা বলেছে তাই আমার মিলে গেল, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটা হিন্টস পেলাম, এই হিন্টসটাকে কাজে লাগিয়ে আমরা কি করলাম, যে বাই অপশানের থ্রুতে করে নিলাম, ঠিক আছে। বাকি দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায় 36 মিনিটে, স্থির জলে নৌকার বেগ 16 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের গতিবেগ কত? আচ্ছা, এইখানে দেখো এইটা মিনিট দেওয়া আছে, আর উত্তরগুলো আমার কিলোমিটার প্রতি ঘন্টাতে বার করতে বলেছে। তাহলে এই মিনিটটাকে আমাকে কি করতে হবে? ঘন্টাতে কনভার্ট করতে হবে। তার আগে আমরা দেখি যে স্রোতের অনুকূলে যাওয়া বলতে কি বোঝায়। আগের ভিডিওগুলোতে আমি এই ব্যাপারে একবার বলে দিয়েছি যে নৌকা স্রোতের ক্ষেত্রে কি হয়, যখন স্রোতের অনুকূলে যায় তখন স্রোতের বেগ আর নৌকার বেগ কী হয়ে যায়? অ্যাড হয়ে যায়। তাহলে আমরা এখানে স্রোতের গতিবেগ এরা বার করতে বলেছে, স্রোতের গতিবেগকে ধরে নিলাম এক্স। তাহলে যখন স্রোতের অনুকূলে যাচ্ছে তাহলে স্রোতের বেগ এক্স আর নৌকার বেগ কত আছে? 16, এই দুটো কী হয়ে যাবে?
অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এটাই হবে রিলেটিভ ভেলোসিটি। এই ভেলোসিটিতে কী হচ্ছে, নৌকাটা স্রোতের সাথে সাথে যাচ্ছে। এবার টাইম কত লেগেছে বলছে, দেখো 12 কিলোমিটার যেতে আমার 36 মিনিট টাইম লেগেছে। তাহলে আমরা একটা জিনিস জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু কী হয়, স্পিড ইন্টু টাইম হয়, ঠিক আছে। তাহলে দেখো ডিস্টেন্স বাই যদি আমরা স্পিড করি তাহলে সমান কী পাবো, টাইম। তাহলে এখানে ডিস্টেন্স মানে কত, 12 কিলোমিটার, আর স্পিড মানে কত, x+16। তাহলে এটাই লিখবো, দেখো লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স কত, 12, তাহলে 12, আর স্পিড কত পেলে, x+16। এইটা সমান কত বলা আছে, দেখো 36 মিনিটে পৌঁছেছিল। এবার আমরা বললাম যে যেহেতু উত্তরগুলো কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে, তাহলে 36 মিনিটকে আমাকে ঘন্টাতে কনভার্ট করতে হবে, অর্থাৎ 60 দিয়ে ভাগ করে দিতে হবে। দেখো 6 দিয়ে যদি কাটাকুটি করি, 6 6 36, আর এটা হলো 10, তার মানে এটা আসছে 6x প্লাস 16 6 96 ইকুয়ালস টু 120। তাহলে এখান থেকে দেখো 96টাকে এদিকে নিয়ে এলে কত হবে, 24। তার মানে আমরা লিখতে পারি যে 6x ইকুয়াল টু, এটাকে এদিকে কেটে এদিকে 96 বাদ দিলে এটা কত হবে, 24। তাহলে x ইকুয়াল টু কত, 4। তাহলে আমরা দেখো স্রোতের গতিবেগ ধরেছিলাম কত, x কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে স্রোতের গতিবেগ কত হবে, 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরের অঙ্কটা দেখো কি বলছে, বলছে একটি সংখ্যা 25%-এর 150-এর 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত। একটি সংখ্যার 25%-এর 150-এর, আচ্ছা 25%-এর, আচ্ছা এইখানে একটা জিনিস অ্যাড হবে, সেটা হলো 25%-এর সাথে, ঠিক আছে। একটি সংখ্যার 25%-এর সাথে 150-এর 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত। তো দেখো একটি সংখ্যার 25% মানে কত, 25% মানে হয় কোনো একটা জিনিসের কি 1/4, ঠিক আছে। তো কোনো একটা জিনিসের 1/4-এর সাথে বলছে 150-এর 30%। এবার 150-এর 30% কত হবে, দেখো 30% মানে হয় কত, 3/10। তাহলে 150-এর 3/10 মানে কত, 45। এটাকেও মুখে মুখেও করতে পারো, দেখো 150 ইন্টু 30/100, তাহলে এই শূন্য চলে যাবে, তার মানে 15 আর 3-এর গুণফল পড়ে থাকছে, তাহলে এইটা চলে এলো 45। এবার এমন একটা সংখ্যা বলতে হবে যেটা কার, মানে যেটা কি বলবো, কোনো একটা সংখ্যা 25% মানে 1/4, সেইটা যখন 45-এর সাথে অ্যাড হয়েছে সেটা কত এসছে, 75 এসছে। তাহলে যেটা এসছে রেজাল্ট সেটা কত, 30 কোনো একটা সংখ্যার কত 1/4, তাহলে সংখ্যাটা কত হবে, 30-এর 4 গুণ হবে অবশ্যই, কারণ কোনো একটা সংখ্যার 1/4 মানে কি 4 দিয়ে ভাগ করে আমি 30 পেয়েছি, তাহলে সংখ্যাটা কত হবে, 30 গণিত 4-এর গুণফল, অর্থাৎ 120, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, বলছে একটি ভাগ প্রক্রিয়ায় ভাজক ভাগফলের 50 গুণ এবং ভাগশেষ 10 গুণ, ভাগফল 10 হলে ভাজ্য কত হবে, ঠিক আছে। তো দেখো এটা কি বলছে, তাহলে এইখানে আমরা জানি এরকম কি হয়, এইটাকে বলা হয় ভাজক, এই মাঝেরটাকে বলা হয় ভাজ্য, আর এইখানে বা অনেকে এইখানে লেখে এটাকে কী বলা হয়, ভাগফল, আর লাস্টে যেটা ভাগ যায় না পড়ে থাকে সেটাকে বলা হয় ভাগশেষ। তাহলে এখানে বলেছে দেখো ভাগফল 10, তাহলে ভাগফল 10 দিয়ে দাও। আর বলেছে ভাজক ভাগফলের 50 গুণ, তাহলে ভাগফলের 50 গুণ ভাজক, তার মানে 50-এর সাথে গুণ, তার মানে এটা 500 হয়ে গেল। আর বলেছে ভাগশেষ 10 গুণ, ভাগশেষ 10 গুণ, ঠিক আছে, ভাগশেষ 10 গুণ, ভাগশেষ 10 গুণ মানে 100, 10-এর 10 গুণ, ঠিক আছে। এবার তাহলে বার করতে বলেছে ভাজ্য, তো আমরা ভাজ্য মানে কি জানি, ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে 500-র সাথে 10-এর গুণ, তার মানে 5000, তার সাথে 100, তাহলে 5100। এবার দেখো এখানে অপশানে দেওয়া নেই, অপশানে 5100 দেওয়ার তো কথা, 5100 দেওয়া, আমি অরিজিনাল বইয়ে দেখি, এখানে 5-এর সিটা ওরা কারেক্ট অ্যান্সার করেছে যে 5050, তাহলে অঙ্কটা নিশ্চয়ই ভুল দেওয়া আছে। এখানে যে অঙ্কটা যদি কারেক্টলি অঙ্কটা দিতে হয় তাহলে হয় এটাকে 10 গুণ না বলে এটাকে 5 গুণ বলতে হয়, ঠিক আছে। এটা 5 গুণ বললে এইখানটা কত চলে আসবে, 50, আর সেই 50টায় যখন আমি এখানে অ্যাড করব তখন এটা কত হবে, 5050। তো এই কোয়েশ্চেনটা আই থিঙ্ক ভুল দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, যে দুটি সংখ্যার যোগফল 86 বিয়োগফল 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত। তো বৃহত্তম সংখ্যা সবসময় কি হয়, 86 প্লাস 4/2 হয়, অর্থাৎ 45 হবে, ঠিক আছে। ক্ষুদ্রতম বার করতে বলে বার করবে 86 মাইনাস 4/2, ঠিক আছে। তো এটা খুব সহজ জিনিস, এটা আর বলছি না। নেক্সট কি বলছে দেখো, A:B যদি 4:3 দেওয়া থাকে, B:C যদি 6:5 হয়, C:D যদি এরকম হয়, তাহলে B:D কত, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে একটা কাজ করো, যে A:B সমান 4:3, ঠিক আছে, এটা লিখলে B:C সমান এরা কত দিয়েছে দেখো 6:5। তাহলে দেখো এখানে দুবার B আছে, তার মানে এটাকে সমান করে নাও, এটাকে 2 দিয়ে গুণ করে নাও, অর্থাৎ 8:6 করে নিলে,
এটা 6:5 হলো। এবার দেখো C/D দেওয়া আছে 3:4, C/D দেওয়া আছে 3:4, বাট এখানে C মানে 5, এখানে দেওয়া আছে 3, তার মানে এটাকে 3 দিয়ে গুণ করলে কত হয়? এটা হয়ে যাবে 18:15, আর এটাকে 5 দিয়ে গুণ করো, এটা হয়ে যাবে 15:20। আচ্ছা, এইটাকে যখন তো কত করলে? এটা 15 করলে, আর এখানে কত হয়ে আছে? 18, তাই তো? 18 মানে 6, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তার মানে এটা 3 দিয়ে গুণ করলে হবে এটা 24, আর এটা হয়ে যাবে 18। এবার 24, 18, বেশ, তাহলে 24। এবার এরা বার করতে বলেছে B/D, তাহলে B মানে দেখো 18, আর D মানে পেলাম 20, ঠিক আছে? তাহলে 18 আর 20 অনুপাত বার করতে বলেছে, তাহলে 18:20 কত হবে? 9:10, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে দুটি সংখ্যার গসাগু 27, ঠিক আছে? দুটি সংখ্যার গসাগু 27 এবং যোগফল 216 হলে কতগুলি সংখ্যার জোড়া পাওয়া যাবে, ঠিক আছে? তো এই কোয়েশ্চেনটা একটু ভালো কোয়েশ্চেন, দেখো অঙ্কটা বোঝার চেষ্টা করো। আমরা ধরলাম কি যে একটা সংখ্যা কত হবে? 27x, আর আরেকটা ধরলাম 27y, ঠিক আছে? এই এক্স আর ওয়াই হলো পরস্পর কোপ্রাইম। কোপ্রাইম মানে কি? এদের মধ্যে কোনো কিছু কাটাকুটি যাবে না। মানে এটা হতে পারে হয় 27x1, এটা হতে পারে 27x3, কিংবা এটা হতে পারে 27x2, তো এটা হতে পারে 27x5, ঠিক আছে? তাহলে এর মধ্যে কমন যেটা, সেটা 27 ছাড়া আর কোনো কিছু থাকবে না। এই এক্স আর ওয়াইগুলো গুণ আকারে আছে অ্যাকচুয়ালি। তাহলে এদের মধ্যে কমন কোনটা, সেটাই তো গসাগু হয়, ঠিক আছে? গরিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ এদের মধ্যে সাধারণ গুণিতক কত? 27, 27 ছাড়া আর কোনো কিছুই নয়, তো সেটা বলা আছে। এবার আমি সংখ্যা দুটো ধরলাম, যে একটা 27x আর একটা 27y। এবার বলছে দেখো এদের যোগফল কত বলেছে? 216। তাহলে এদের যোগফল যদি আমরা লিখি, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি কত? যে 27x প্লাস 27y সমান কত লিখতে পারি? 216। তাহলে দেখো 27 যদি কমন নিই, তাহলে আমরা কত লিখতে পারি? যে x প্লাস ওয়াই সমান 216। এবার 27 দিয়ে এটা কাটাকুটি করো, 27, 8, 8 বারে চলে যাবে, ঠিক আছে? তাহলে 8 বারে কেটে যাচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের যোগফল 8 হতে হবে, এমন কতগুলো সম্ভাব্য জোড় পেতে পারি, যেখানে আবার এক্স আর ওয়াইকে কী হতে হবে? পরস্পর কোপ্রাইম, অর্থাৎ এদের মধ্যে কোনো, বা পরস্পর কোপ্রাইমের বাংলা হলো পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে? পরস্পর মৌলিক হতে হবে। তো এরকম কম্বিনেশন কী কী হতে পারে? দেখো এক্স 1 হতে পারে, আর ওয়াই 7 হতে পারে, আর আরেকটা কম্বিনেশন হতে পারে এ 3 হতে পারে, আর এ 5 হতে পারে। দেখো এই দুটো কম্বিনেশন ছাড়া আর কোনো এক্সের ভ্যালু, এক্স আর ওয়াইয়ের ভ্যালু সম্ভব নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি ক জোড়া ভ্যালু আসছে? 2 জোড়া ভ্যালু আসছে, তাহলে এটার অ্যান্সার হবে 2 জোড়া, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে, দেখো সন্তুর আয় সঞ্জয়ের আয় অপেক্ষা 25% বেশি। তাহলে একজন আছে সন্তু, আর একজন আছে সঞ্জয়, ঠিক আছে? এবার বলছে কি সন্তুর আয় সঞ্জয়ের আয় অপেক্ষা 25% বেশি, তার মানে এর 100 হলে এর 125। এবার বলছে সঞ্জয়ের আয় সন্তুর অপেক্ষা কত শতাংশ কম। তাহলে সঞ্জয়ের আয় সন্তুর অপেক্ষা কত শতাংশ কম, তো প্রথমে দেখি কত কম? 25 কম, কততে? 100-তে। তাহলে 125-এ, সরি 125-এ কম, ইন্টু 100, তার মানে 1/5 ইন্টু 100, তার মানে 20% কী হবে? কম। নেক্সট দেখো 10 নম্বর অঙ্কটা কি বলেছে। 10 নম্বর অঙ্কটা যেটা দেখতে পাচ্ছি, 1, 2, 3 এরকম করে 50 অবধি সংখ্যার যোগফল বার করতে বলেছে। তো এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টির যে ফর্মুলা হয়, n ইন্টু n প্লাস 1/2, এটা পুট করলেই হবে। তাহলে 50, আর 50 প্লাস 1 মানে 51/2, তার মানে 2 দিয়ে কাটলে এটা হয় 25, 25 দিয়ে গুণটা করে নাও, 25 একে 25-এর 5 হাতে রইল 2, 25 5 125, আর 2 127, অর্থাৎ 1275। তাহলে অপশান সি হবে কারেক্ট। নেক্সট 11 নম্বর অঙ্ক কি বলছে, দেখো একটা লোক টাকায় 20টি ও টাকায় 30টি দামের সমান সংখ্যক কমলালেবু ক্রয় করে সেগুলিকে একসঙ্গে টাকায় 25টি দামে বিক্রয় করলে তা শতকরা কত শতাংশ লাভ বা ক্ষতি হয় সেটা বলো, ঠিক আছে? তো এই ধরনের অঙ্ক তোমরা কি করে করবে? দেখো এই ধরনের অঙ্ক বেসিক্যালি করা অনেকভাবেই যায়, ঠিক আছে? তো একটা মেথড আমি বলতে পারি, যে মেথডটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? যেটা কি করা যায়, যে একটা লোক যদি টাকায় 20টা এবং টাকায় 30টি দামে সমান সংখ্যক কমলালেবু ক্রয় করে, তাহলে সমান সংখ্যক কমলালেবু এমন একটা কমলালেবু ক্রয় করো যেটা সমান সংখ্যক হয়। ধরো সাপোজ আমি বললাম যে
সে প্রথম কমলা লেবুটাও 60টা নিল, আর দ্বিতীয় কমলা লেবুটাও কটা কিনলো, 60টা কিনলো। তাহলে দেখো এ 1 টাকায় 20টা করে কিনছিল, তাহলে 60টা কমলা লেবু কিনলে এর খরচ কত, 3 টাকা। আর যদি 60টা কমলা লেবু দ্বিতীয় কমলা লেবুটাও কেনে, অর্থাৎ টাকায় 30টা করে, তাহলে এখানে খরচা হতো 2 টাকা। তার মানে 5 টাকায় সে টোটাল 120টা কী করলো, কমলা লেবু কিনলো। এবার বিক্রি করার সময় কী হচ্ছে দেখো, টাকায় সে 25টা করে বিক্রি করছে, ঠিক আছে। তাহলে টাকায় যদি 25টা বিক্রি করে, তার মানে 120টার দাম কত হবে, দেখো টাকায় যদি 25টা করে বিক্রি করে, তাহলে 120/25 হবে, ঠিক আছে, বুঝতে পারলে। মানে টাকায় যদি ধরো 25টা করে করে, তাহলে 120টা কমলা লেবুর দাম কত হবে সেটা আমি বলতে চাইলাম। 5 টাকায় কিনেছিল, ঠিক আছে, 5 টাকায় 120টা কিনেছিল, বাট বিক্রি করার সময় কী করেছে, টাকায় 25টা করে বিক্রি করছে। তাহলে 120টা বিক্রি করতে ওর কত পাবে, মানে কত টাকা পাবে, 120/25, ঠিক আছে। তাহলে এটা কাটাকুটি করে দেখো, 5 দিয়ে কাটলে এটা 5 হয়, আর এটা হয় 24, ঠিক আছে। তাহলে 5 টাকায় কিনছিল, আর 24-এর 5 টাকায় কী করছিল, বিক্রি করছিল। তাহলে এই টাকায় এবার দেখো, এটাকে যদি আমি মুছে লিখি যে 5 টাকায় কিনলো আর 24-এর 5 টাকায় বিক্রি করলো, ঠিক আছে। তার মানে 5 টাকায় কিনলো আর 24-এর 5 টাকায় বিক্রি করলো। তাহলে এইখান থেকে এবার আমার শতকরা লাভ বা ক্ষতি বার করতে হবে। তো দেখো এই 5 টাকা আমি এদিকে কোনাকুনি গুণ করি, তার মানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে 25 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করছে, তার মানে 1 টাকা কি হচ্ছে, লস হচ্ছে, কততে, 25 টাকায়। তাহলে 1/25, এর পার্সেন্টেজ বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 25/4, অর্থাৎ 4% কী হলো, তার লস হয়ে গেল, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, তিনটি সংখ্যার অনুপাত, এইটা সংখ্যা তিনটির গসাগু বলেছে 12, সংখ্যাগুলির লসাগু কত। তো দেখো আমরা সংখ্যাগুলো এরকম ধরতে পারি যে 3x, 4x আর 6x, ঠিক আছে। কারণ দেখো 3, 4 আর 6 কি, এদের মধ্যে তো কোনো কিছু গসাগু বেরোবে না, এই এক্সটাই হলো গসাগু। তাহলে যদি x 12 বলা আছে, তাহলে সংখ্যাগুলো কী হতে পারে, 12 3 36, 4 12 48, ঠিক আছে, আর 12 6 72। এবার বলেছে সংখ্যাগুলির লসাগু কত, তাহলে 36, 48 আর 72-এর কী করতে বলেছে, লসাগু নিতে বলেছে। তো এই ধরনের লসাগু যখন আমরা বার করি, শর্টকাট ট্রিক্সে কী করি, সব থেকে যে বড় সংখ্যাটা থাকে তার আমরা নামটা নিই। তাহলে 72, 72 দুগুণে হয় 144। এবার আমরা দেখবো যে 144টা কি এই দুটো দিয়ে কাটাকুটি যায়। দেখো 48 3-এ কত হয়, 144, আর 36 4-এও কী হয়, 144। তার মানে 144টা হলো এমন একটা সংখ্যা যেটা এটা দিয়ে কি হচ্ছে, কেটে যাচ্ছে, আর এটাই হলো লঘিষ্ঠ গুণিতক। কারণ 72-এর পর কি হয়, 72 দুগুণে 144 হয়, 72 3 আরও বেশি হয়ে যাবে। তাহলে আমরা তো লসাগুর সময় কি হয়, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক নিই, ঠিক আছে, গুণিতক নিই, ঠিক আছে, ভুলভাল বলছি আমি। তো যাই হোক 144টা হবে কারেক্ট অ্যান্সার। তো দেখো 144 কোথায় আছে, অপশান বিতে দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু বলেছে 144 আর গসাগু বলেছে 12, সংখ্যা দুটি কত কত। তো দেখো এটা দেখো বাই অপশান আমরা যদি যাই, তাহলে আমরা একটা জিনিস জানি, দেখবে যে সংখ্যা দুটির গুণফল ইকুয়ালস টু কী হয়, সংখ্যা দুটির লসাগু গণিত গসাগু হয়। তাহলে দেখো লসাগু গণিত গসাগু যদি আমি করি, ঠিক আছে, তাহলে এর এককের ঘরে কত আছে, 4, এর এককের ঘরে 2, তার মানে যে গুণফলটা আসবে তার এককের ঘরে কত আসবে, 8 আসবে। তার মানে যদি সংখ্যা দুটো এমন হয় যাদের গুণ করলেও আমার কত আসবে, এককের ঘরে 8 আসার কথা। তো দেখো এইখানে 8 আর এখানে 6, দুটো গুণ করলে 8 6 48, তার মানে 8 আসছে। তার মানে এটা হতে পারে 2 1 2, এই অপশানটা কোনোভাবেই হবে না, কারণ এই সংখ্যা দুটো গুণ যখন করবো আমার গুণফলে এককের ঘরে 2 চলে আসছে, বাট এখানে আমার 8 আসার কথা। এটা হতে পারে, দেখো 2 4 8 আসছে, আর এখানে 8 দুগুণে 16, 6 চলে আসছে, তাহলে এই অপশানটা হবে না। এবার এই দুটো অপশানকে নিয়ে আমি দেখি, যে বলতে বলেছে যাদের লসাগু 144 আর গসাগু 12। তো দেখো এই দুটোর মধ্যে কিন্তু কমন কি 12 আছে, দেখো এটাকে তো 12 দিয়ে কাটাকুটি যায় না, তার মানে এই অপশানটাও কি হবে, হবে না। তাহলে শুধু পড়ে থাকছে এটা দেখো 12 দিয়ে কাটাকুটি যায়, 12 3 36, আর এটা কত হয়, 12 4 48। তার মানে এদের গসাগু, এই সংখ্যা দুটির গসাগু 12 হতে পারে। তাহলে শুধুমাত্র অপশান এটাই কী হবে, কারেক্ট অ্যান্সার। দেখো এগুলো আমি কিন্তু একদম কি বলবো ট্র্যাডিশনাল মেথডে করাচ্ছি না, ঠিক আছে, এগুলো জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে বার করছি, ঠিক আছে। বাকি কি বলছে দেখো, বিক্রয় মূল্য বলছে 11 টাকা কম করাই 10% লাভ থেকে 8.13% ক্ষতিতে পরিণত হয়, জিনিসটির ক্রয় মূল্য কত। অর্থাৎ কোনো একটা জিনিস ছিল যার বিক্রয় মূল্য 11 টাকা কম করে দেওয়ায় আগে কি হতো, যে তোমার 10% লাভ হচ্ছিল, সেখান থেকে এখন কি হয়ে গেল, 8.13% তোমার ক্ষতি হতে শুরু করলো। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো,
তাহলে দুটো দুদিকে হয় দেখো, যদি এইটাকে আমি 100 ধরি, ঠিক আছে, এই সাইডটাকে যদি বলি যে লাভ, আর এর এই সাইডটাকে যদি বলি ক্ষতি, তাহলে দেখো প্রথমে আমার হচ্ছিল 10% লাভ, আর পরবর্তী ক্ষেত্রে হয়ে গেল 8.13% ক্ষতি। কী কারণে হলো? যে আমার বিক্রয় মূল্যটা কত টাকা কম করে দিলাম আমি, বিক্রয় মূল্যটা আমি 11 টাকা কম করে দিলাম, এতে আমার 10% লাভ থেকে 8.13% ক্ষতি মাইনাস। তার মানে বলো তো এই দুটো পার্সেন্টেজের মধ্যে গ্যাপ কত এলো? দেখো 10% ধনাত্মক দিকে ছিল আর 8.13% ঋণাত্মক দিক আছে, তার মানে গ্যাপটা কী হয়ে যাবে? এই দুটো যোগফল, অর্থাৎ 18.13% কী হয়ে গেল? গ্যাপ তৈরি হয়ে গেল যখন আমি রিয়েল ভ্যালুতে কত করলাম? 11 টাকা কম করলাম। এবার বলেছে জিনিসটির ক্রয় মূল্য, তো জিনিসটির ক্রয় মূল্য আমি কত ধরেছি? 100। তাহলে আমার 100% সবসময় জিনিসটির ক্রয় মূল্য হয়, তাহলে আমার 100%-এর ভ্যালু বার করতে হবে। তার মানে আমরা শর্তানুযায়ী কী লিখতে পারি? যে 18.13% ইকুয়ালস টু 11 টাকা, 100% ইকুয়ালস টু কত হবে? ঠিক আছে, তো এটাই আমরা লিখবো 18.13% ইকুয়াল টু যদি 11 টাকা হয় তাহলে 100% ইকুয়াল টু কত? তো দেখো 18.13 মানে কত? 3×8 = 54, 1-55 3, তাহলে 1% মানে হবে 11/55, মানে 3টা নিচে ওপরে 55, আর 100%-এ যখন ভ্যালু করবো তখন 100 দিয়ে আরও গুণ করবো। 55 3, সরি ভুল বললাম, যে এটা দেখো 11 বাই কত হবে? 55/3, মানে নিচে 55 থাকবে, উপরে 3টা যাবে, আর 100%-এ যখন ভ্যালু বার করবো তখন 100টা গুণ হবে। ঠিক আছে, তাহলে 11 5 দিয়ে কাটলো, 5 দিয়ে এটা 20 হলো, আর 20-3 কত হলো? 60, তাহলে এই 60 টাকাই হবে কি উত্তর। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত ছিল? 60 টাকা। আচ্ছা, নেক্সট এই অঙ্কটা দেখো কি বলছে। বলছে 283টি আম কয়েকজন বালকের মধ্যে ভাগ করা হয়, কয়েকজনকে 10টি করে এবং অবশিষ্টদের 9টি করে আম দেওয়া হয়। কমপক্ষে কতজন বালককে 9টি আম দেওয়া হয়েছিল যদি মোট বালক সংখ্যা 29 হয়? ঠিক আছে, তাহলে এটাও আমরা অপশান দেখে দেখেই যাব। ঠিক আছে, কি করেছে যে 283টা টোটাল আম ছিল, সেগুলোর মধ্যে কিছু জনকে 10টা করে দিয়েছে আর কিছু জনকে 9টা করে দিয়েছে। বলছে কমপক্ষে কতজনকে 9টা করে আম দেওয়া হয়েছিল, এটা বার করতে বলেছে। তো আমরা যদি প্রথম অপশানটা ধরি যে কমপক্ষে 11 জনকে 9টা করে আম দেওয়া হয়েছিল, তাহলে 11 জনকে যদি 9টা করে আম দেওয়া হয়, তাহলে 11 জনকে 9টা করে আম দিলে কতগুলো আম হলো? 99টা আম 11 জনকে দেওয়া হয়ে গেল। আর 11 জন যদি 29 জনের মধ্যে 9টা করে পায়, তাহলে আর পড়ে রয়েছে কতজন? 18 জন। সে 18 জন কতগুলো করে আম পাবে? 10টা করে, তার মানে 180। তাহলে দেখো 180 আর 99, 283 কি হচ্ছে? হচ্ছে না, তার মানে এই অপশানটা হবে না। অপশান বিটা এবার আমরা চেক করব। দেখো 15 জনকে যদি কমপক্ষে কী করে দেয়? 9টা করে আম দেয়, তাহলে 15 জন যদি 9টা করে আম পায়, কতগুলো আম পাবে? 15 নয় 135টা। তাহলে 15 জন যদি 9টা করে আম পায়, আর বাকি পড়ে কতজন রয়েছে? 29-এর মধ্যে 15 যদি নিয়ে নিই আমি, আর 14 জন পড়ে আছে, সেই 14 জন কটা করে আম পাবে? 10টা করে, তাহলে 14 × 10, তার মানে কত হবে? 140। তো দেখো 135 আর 140 কি আমার 283 হচ্ছে? হচ্ছে না, তার মানে এই অপশানটাও হবে না। নেক্সট এই অপশানটা যদি নিই, যে 7 জনকে আমি 9টা করে আম দিলাম, তাহলে টোটাল আম কটা পেলো? 63টা। আর 7 জন যদি 9টা করে আম পায়, বাকি আর কতজন পড়ে আছে? 22 জন। ঠিক, 29 থেকে 7 বাদ, তাহলে 22 জনকে যদি 10টা করে আম দিই, তাহলে তারা কতগুলো আম পাবে? 220টা, 22 × 10। দেখো 63 আর 220 অ্যাড করলে কিন্তু 283 চলে আসছে, অর্থাৎ আমার হিসেব মিলে গেল। তাহলে এই অপশানটাই কী হবে? কারেক্ট। নেক্সট কি বলছে দেখো, বলছে একটা শঙ্কু ও একটা লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ সমান। শঙ্কু ও চোঙের উচ্চতা যথাক্রমে 3 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তো দেখো শঙ্কু বেসিক্যালি এরকম শেপের হয়, এই জায়গাটাকে রেডিয়াস বলা হয়, এই জায়গাটাকে এইচ বলা হয়, আর এই দিকটাকে কি বলা হয়? তির্যক উচ্চতা, বা ইংলিশে বলা হয় স্ল্যান্ট হাইট। ঠিক আছে, আর লম্ববৃত্তাকার চোঙ দেখতে কেমন হয়? এরকম সিলিন্ডার, যেটাকে বলা হয় ইংরেজিতে। এখানেও রেডিয়াস থাকে একটা, আর এই একটা হাইট থাকে। তো এদের বলেছে দেখো, বলছে ভূমির ব্যাসার্ধগুলো সমান, অর্থাৎ এরও আর এরও আর, ঠিক আছে, তাদের আয়তনের অনুপাত বার করতে বলেছে। তো শঙ্কুর ক্ষেত্রে আয়তন কি হয়? 1/3 পাই r² h, ঠিক আছে, আর চোঙের ক্ষেত্রে আয়তন এর ফর্মুলা কি হয়? পাই r² h। এবার এই দুজনের অনুপাত বার করতে বলেছে, ঠিক আছে, কিন্তু কি বলেছে?
দেখো আরগুলো বলেছে সেম, অর্থাৎ এরও আর সেম, তাহলে আমরা কেটেই দিতে পারি যে আর কী হবে, কেটে যাবে। তাহলে বেসিক্যালি ডিফারেন্সটা হবে এর হাইটের আর এর হাইটের, কারণ পায়েও কেটে যাবে। তাহলে এর হাইট বাই 3 আর এখানে এর হাইটটা থেকে যাবে। দেখো দুজনের হাইট বলে দিয়েছে, একজনের 3 একজনের 6, তাহলে ওইগুলো আমরা পুট করি, ব্ল্যাক কালারে পুট করে দিচ্ছি। তাহলে এরটা কত হবে যদি 3 পুট করি, বেসিক্যালি এটা কত হয়ে যাবে 3/3, আর অনুপাত এই দিকটা কত পড়ে থাকবে শুধুমাত্র এইচ, তার মানে এইচ মানে এর আবার দেওয়া আছে দেখো 6, তাহলে 3/3 কেটে গেলে কত হয়ে গেল 1/6। তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। কোন অপশান আছে দেখো এবার, অপশান এ দেওয়া আছে। আচ্ছা এইবার একটা কোয়েশ্চেন, এটা ভালো করে পড়ো কারণ এটা এই পেজে কমপ্লিট হয়নি অঙ্কটা, ঠিক আছে। 17 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, বলছে একজন জায়গার দালাল ক্রেতার কাছ থেকে 3% কমিশন নেয় এবং বিক্রেতার কাছ থেকে 4% কমিশন নেয়, ঠিক আছে। 3% ক্রেতার কাছ থেকে নিচ্ছে আর 4% বিক্রেতার কাছ থেকেও নিচ্ছে, ঠিক আছে। তারপরে কি বলছে, বলছে যদি কোনো একটা জায়গা বিক্রয়ের জন্য দালালি করে সে 7,000 টাকা পান, তবে জায়গাটি কত টাকায় বিক্রি হয়েছিল, ঠিক আছে। তাহলে 3% একজনের কাছ থেকে, আরেকজনের কাছ থেকে 4%, তাহলে ওর বলো টোটাল যে দালালি করে যে তার রোজগার হওয়ার কথা সেটা কত, 7% হচ্ছে। তাহলে কোনো একটা টাকার 7% ইকুয়াল টু যদি 7,000 হয়, তো সেই টাকাটা কত হবে, এটাই হবে কারেক্ট। ওকে, এটা খুব সহজ হিসাব। যেমন 100 টাকা যদি আমার জায়গার দাম হতো, তাহলে আমি দালালি করে কত পেতাম, 7 টাকা পেতাম। সিমিলারলি যদি 7,000 পাচ্ছি, তার মানে 1000 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 100-র সাথে কী করবো, 1000 গুণ করবো। 1000 গুণ করলে এই উত্তরটা চলে আসবে। আশা করি বুঝতে পেরে গেছো, ঠিক আছে। এগুলো স্মার্ট অ্যাপ্রোচ। নেক্সট কি বলছে দেখো, বলছে 27কে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটির কি হয় 35% হয়, একটি অংশ অপরটির কত হয় 35%। তো আমরা অপশানে চেক করি যে কোনটা কার 35%। তো দেখো 18, এই 9টা 18-র কত 50%, তাহলে এটা তো হবে না। 21-এর 50% কত হয়, 21-এর 50% 12.5, তো তার থেকেও দেখো 6টা কম দেওয়া আছে, তার মানে এই অপশানটাও হবে না। 24-এর 50% কত হয় 12, সরি এটা হওয়ার চান্স থাকতে পারে, এটাকে দেখতে হবে। আমি 50% হচ্ছে 35% বলছি, হ্যাঁ কমের দিকে যেতে পারে, ঠিক আছে। তো দেখো 21-এর বেসিক্যালি কী বলবো 50% কত হবে 12.5, তো তার থেকে কম। এবার এটা ক্যালকুলেশন করে দেখতে হবে যে 21 × 35 কত আসছে, 6 আসছে কিনা। তো 21 × 35 দেখবে 6 আসবে না, ঠিক আছে, আসার চান্স নেই। বাকি এটা দেখো 24 আর 3, দেখো 24-এর অর্ধেক কত হয় 12, দেখো 12 আর এটা 3 মানে অনেক ছোট, ঠিক আছে, তাহলে এই অপশানটা হবে না। বাকি এই অপশানটা দেখো দেখেই হয়ে যাচ্ছে, কারণ 20 যদি হয় 20-র 35% মানেই কত হয় 7 হয়, তার মানে এটা এটা ওই প্যাটার্নে আছে, অর্থাৎ একটা অংশ আরেকটার কত 35%, অর্থাৎ 7 হলো 20-এর কত 35%। কারণ 20-র যখন 35% আমরা করবো, এগুলো মুখে মুখে করা যায় বেসিক্যালি, 35 বাই কী করবো 100 করবো, তাহলে 20 দিয়ে এটা কাটলে 5 5 7, অর্থাৎ ঠিক আছে 20 7, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, আচ্ছা এটা কি বলছে, বলছে 16টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান, তাহলে শতকরা ক্ষতির পরিমাণ। তাহলে এই অঙ্কগুলো কেমন করে লিখবে, যে 16 সিপি ইকুয়ালস টু লিখবে 20 এসপি, ঠিক আছে, বা এখান থেকে সিপি আর এসপির অনুপাত বার করে নেবে। সিপি মানে কি কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, আর এসপি মানে হলো বিক্রয় মূল্য। তাহলে এটা হলো 20/16, তো 2 দিয়ে কাটলে বা 4 দিয়ে কেটে দাও, 4 5, আর এটা হলো 4 4। তার মানে কি কোনো জিনিসের ক্রয় মূল্য 5 টাকা আর বিক্রয় মূল্য 4 টাকা, তাহলে 5 টাকায় কিনে যদি আমি 4 টাকায় বিক্রি করি, আমার লস কত হচ্ছে 1 টাকার, কততে 5 টাকায়। তাহলে 1/5 × 100, তার মানে আমার কত বেসিক্যালি 20% কী হচ্ছে লস হচ্ছে, কারণ আমরা জানি লাভ লস যাই হিসাব করি না কেন সেটা ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়, তাই তো। তাহলে কত হবে 20% লস। নেক্সট কি বলছে, একা একটা কাজ 20 দিনে করতে পারে, বি একা 30 দিনে করতে পারে, কোনো একটা কাজ এ বি একসাথে করলে কত দিনে করবে। তো এটা তো খুব সহজ হিসাব, কেউ এরকম করেও করে যে এটা 20 30, এদের লসাগু ধরলাম 60, তাহলে এ 3 দিনে করে এফিসিয়েন্সি নিয়ে করতো, এ 2 দিয়ে, তাহলে 60 বাই এদের টোটাল এফিসিয়েন্সি 5, তার মানে 12, ঠিক আছে। এরকম করেও কেউ করে, কেউ আবার ডাইরেক্ট ফর্মুলা মনে রাখে, যেটা কত হয় 2xy/x + y দিনে, এরকম ধরনের অঙ্কর ক্ষেত্রে। তাহলে 2xy মানে 2 × 30 × 20, x + y মানে হলো 50, এই 0 0 কেটে গেল,
বাকি দেখো 60/5 তার মানে আবার 12, ঠিক আছে? তো এইভাবেও কেউ করতে পারে। পরেরটাও তাই, যে দুটো নল, ওই টাইম অ্যান্ড ওয়ার্ক আর এই যে নল ট্যাঙ্কির অঙ্ক একই, চৌবাচ্চা পূর্ণ হয়, তো এটাও 2xy/x+y করে করে দিতে পারো ডাইরেক্ট। আর কেউ এরকম করেও করতে পারো, 30-15, এদের লসাগু 30 ধরলে এর ক্যাপাসিটি 1, এর 2, তার মানে এদের টোটাল এফিসিয়েন্সি 3, সেই 3 দিয়ে এটা ভাগ হলে এটা কত হয়ে যাবে? 10, অর্থাৎ 10 মিনিট। তারপর অঙ্কটা কি বলছে দেখো, 22 বলছে 1 থেকে 27 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির ঘনের গড় কত? তো এটা তো ডাইরেক্ট ফর্মুলা বেস অঙ্ক। দেখো, এটা ঘন নির্ণয়ের ফর্মুলা তোমাদেরকে জানতে হবে, যে 1 থেকে n পর্যন্ত যদি সংখ্যা দেওয়া থাকে, অর্থাৎ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এরকম করে যদি n সংখ্যক সংখ্যার ঘনের ফর্মুলা কত হয়, ঠিক আছে? তো এটা n সংখ্যক যে স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা, সেইটার স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে? তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ফর্মুলা কত ছিল? n ইন্টু n প্লাস 1/2, এইটার টোটালটার কী হয়ে যায়? স্কোয়ার। এটা হলো ঘনর সমষ্টি। এবার এটা বার করতে বলেছে ঘনর গড়, ঠিক আছে? তাহলে ঘনর গড় যখন বার করব, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ডিভাইডেড বাই n, এটা হয় গড়ের ফর্মুলা। তো এটা আমরা ইউজ করবো এখানে। এবার এইখানে দেখো n মানে আমরা কত ধরবো? 27 ধরবো, কারণ এখানে 1 থেকে 27 অবধি সংখ্যা নেওয়া হচ্ছে। তাহলে এই ফর্মুলাটাই আমরা অ্যাপ্লাই করছি। কত হবে দেখো, তাহলে n ইন্টু n প্লাস 1, তার মানে 27 ইন্টু 27 প্লাস 1 মানে 28 বাই 2, এটার স্কোয়ার, এটা হলো সমষ্টি, ডিভাইডেড বাই গড় মানে 27। এবার দেখো 2 দিয়ে এটা কাটলে হয় 14, তার মানে এখানে উপরেরটা কী দাঁড়াচ্ছে? 27, দুবার 27 আর দুবার 14, আর নিচে আছে একবার 27। তার মানে এটা একবার লিখিয়ে দিই, দুবার 27, দুবার 14, আর নিচে আছে 27, একটা 27 কেটে যাবে। এবার দেখো 27 ইন্টু 14 ইন্টু 14, তো এই গুণটা করতে হবে, ঠিক আছে? কি আছে? 27 ইন্টু 14 ইন্টু 14, তো দেখো 14 কত হয়? 196। বেশ, এই গুণটা কী করে করবে? এবার দেখো এখানে বেসিক্যালি এককের ঘরের সংখ্যা দেখেও আমরা করতে পারতাম, বাট এখানে কত হচ্ছে? 742-এর 2, 742-এর 2, ঠিক আছে? তাহলে এই 2টা দেখো, এবার 3টে অপশানেই কিন্তু 2 দেওয়া আছে। তাহলে যদি না দেওয়া থাকতো, তাহলে আমরা এমন একটা অপশানে যদি থাকতো যে একটা অপশানেই 2 দেওয়া আছে, ওই অপশানটা টিক করে দিতাম। বাট এখানে আমরা ফেসে গেছি যে 3টে অপশানে দেওয়া আছে। সো আমাদেরকে এক হতে পারে কি, পাতি একদম পেতে গুণ করতে পারি আমরা। বাট এখানে আমরা আর একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, সেটা হলো আমরা পরপর গুণের ক্ষেত্রে দুটো সংখ্যা বার করার নিয়ম আমরা জানি, ঠিক আছে? তো সেই নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কী করব? দেখো 6-7-42-এর 2, হাতে আমার ক্যারি কত এসেছিলো? 4, ওই 4টা মনে রাখবো। এবার দেখো কী করবো, 6-এর সাথে 2-এর গুণ, অর্থাৎ 6 দুগুণে 12, আর এখানে 9-7-63, 12 আর 63 যোগ করলে কত হয়? 75। আর এই 4 যখন অ্যাড করব তখন কত আসবে? 79-9। এই 9টা পেয়ে গেলাম, তার মানে লাস্ট দুটো ডিজিট বা সংখ্যা কত আসবে? 9-2। এবার দেখো 9-2 একটা অপশানে দেওয়া আছে, সেটা কততে? অপশান নাম্বার ডিতে। তাহলে ডিটাই হবে আমার কারেক্ট উত্তর। এটা কি করলাম? এটা বেসিক্যালি একটা শর্ট অ্যাপ্রোচ। কী করলাম আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো 27 ইন্টু 196 লাস্ট দুটো সংখ্যা আমরা বার করে নিলাম। কী করে করলাম? যে 27 ইন্টু 196 ছিল, এই গুণটা আমরা বেসিক্যালি যখন পেতে করি তখন এরকম করি, 742-এর 2, এখানে তো ক্রস মার্ক পড়ে যায়। বাকি যে ঘরটা করি, এই ঘরটাতেই আমার খেলটা থাকে। কি থাকে? এইখানে আমরা কি করি? 6-2-12 2টা লিখি, ঠিক আছে? আর এখানে 9-7-63 3টা লিখি। আর এইখানে যে প্রথমে 6-7-42-এর 2 করে হাতের যে ক্যারি 4টা থাকে, এটা এখানে কি করি? যোগ করি। তো এই ক্যালকুলেশনটা আমরা মুখে মুখে করে নিলাম, যে 6-7-42-এর 2, হাতে আমার ক্যারি 4 আছে, তাহলে 6 দুগুণে 12, আর এদিকে 9-7-63, 12 আর 63 হলো 75, আর ওর 4 মানে 79, তার মানে ওই 9 চলে এলো ওখানে, তার মানে 9 হবে আর 2 হবে। তো এইটা বুঝে আমরা বুঝে গেলাম যে ডি অপশানটা কী হবে? কারেক্ট হবে। তাহলে এই মেথডগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের অঙ্ক কী হচ্ছে? খুব তাড়াতাড়ি হচ্ছে, ঠিক আছে? তো দেখো প্রাইমারি এক্সামের ক্ষেত্রে বেসিক্যালি 2.5 ঘন্টা সময় থাকে, এটা যথেষ্ট টাইম অঙ্ক 30টা করার জন্য। এবার যদি অঙ্কতে কিছু পেডাগোগির কোশ্চেন ভরে দেওয়া থাকে, তাহলে তার অঙ্ক ক্যালকুলেশনের দরকার সেরকম পড়ছে না। বাট বাকি অন্যান্য কম্পিটিটিভ এক্সামেও তোমাদের এগুলোতে কী হবে? এই ধরনের মেথড বা ট্রিক্স জানা থাকলে তোমাদের হেল্প হবে, ঠিক আছে? সো সেই জন্য আমি এইভাবে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো যতটা আমি জানি ততটা আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, আর বাকি কিছু জিনিস তোমরাও বেটার জানবে, ঠিক আছে? যদি আমার কিছু
মানে খামতি থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে। আমি সবসময় সেগুলো ভালো মনেই নিই, কারণ আমি তাহলে ইমপ্রুভ করতে পারবো, ঠিক আছে? তো যেটাই মনে হবে যে এইভাবে করালে ভালো হতো বা এটা করলে ভালো হয়, অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না, ঠিক আছে? আর বন্ধুদেরকে একটু শেয়ার করো, নতুন চ্যানেল দেখতেই পাচ্ছ, সাবস্ক্রাইবার খুবই কম, ঠিক আছে? তোমাদের সহযোগিতা পেলে চ্যানেলটা একটু বড় হবে। তারপরে দেখো 23 নম্বর অঙ্ক বলছে বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরে সুদ কত? তো দেখো সরল সুদের ক্ষেত্রে কি হয়, বারবার আমরা 6% করে সুদ পাবো। তাহলে 5 বছরে আমরা একবার ক্যালকুলেশন করে নিই যে প্রতি বছর 6% করে যদি সুদ পাই, 5 বছরে কত পাবো? 30% সুদ পাবো। তো 400 টাকার 30% বার করে নিই, 400 ইন্টু 30 বাই কী করবো 100, 30 কত হয়? 120 টাকা। তাহলে 120 টাকা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, বার্ষিক 10% সরল সুদে 3 বছর পর কোনো টাকার সুদ, এবার অঙ্কটা, হ্যাঁ বলছে কোনো টাকার সুদ 150 টাকা হলে আসল কত? অঙ্কটা কি বলেছে দেখো, বার্ষিক 10% সরল সুদের হারে 3 বছর পর কোনো টাকার সুদ, ঠিক আছে? কোনো একটা টাকা রাখা আছে, তার 3 বছর পর সুদ বলছে 150 টাকা, তাহলে আসল কত, ঠিক আছে? তার মানে 10% করে 3 বছর, ঠিক আছে? এবার সরল সুদই বলেছে, তাহলে 10% করে 3 বছর মানে 30%। তাহলে বলেছে কোন টাকার 30%-এর ভ্যালু হলো কত? 150 টাকা। তো বলো কোন টাকার 30% 150 টাকা হবে? দেখো 500 টাকার 30% 150 টাকা হবে না, কারণ 500 ইন্টু 30/100, এটা করলে কত হবে? এটা 5 আসবে, 5 30 কত হয়? 150। তাহলে এটা তো দেখে দেখেই মানে বুঝতে পারা যাচ্ছে যে 500 টাকার 30% কত? 150 হবে। দেখো 5,000 টাকার 30% 1,500 হবে, এটা হবে না, এটাও হবে না, তাহলে 500 টাকাটা সিম্পল, ঠিক আছে? নেক্সট এটা কি বলছে দেখো, বলছে কোনো ত্রিভুজের বাহুর সংখ্যা, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলছে 5 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তো সমবাহু ত্রিভুজ কোনগুলো? যেগুলোর প্রত্যেকটা বাহু কি হয়? সমান হয়। অর্থাৎ এ বি সি যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু এসি হবে, ঠিক আছে? এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে তার ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? √3/4 ইন্টু এ স্কোয়ার, ঠিক আছে? এটা আমরা জানি। এবার বলছে বাহুর সংখ্যা, বাহুর দৈর্ঘ্য 5 গুণ করে দেওয়া হলো, তাহলে আগে ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু এ স্কোয়ার, আর এখন কত হবে? √3/4 ইন্টু এটা কত হয়ে গেছে? 5 তাহলে 5 স্কোয়ার মানে কত হয়ে গেল? 25 স্কোয়ার, ঠিক আছে? তাহলে বলছে কত গুণ বৃদ্ধি পেল, তাহলে কত গুণ বৃদ্ধি পেল? দেখতে পাচ্ছি যে √3/4 ইন্টু এ স্কোয়ার আর √3/4 ইন্টু 25 স্কোয়ার, বেসিক্যালি এইটার কত গুণ? 25 গুণ নয়, 25 গুণ, কারণ এই যা ভ্যালু আসছিল এই ভ্যালুটা কত হচ্ছে? এর 25 গুণ, তাহলে 25 গুণ হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা এখানে তো আবার 25 গুণ উত্তর দেয়নি, তো যাই হোক এইটা 25 গুণ হবে, কারণ এটা আশা করি প্রিন্টিং মিস্টেক আছে, এটা 35 নয় 25 হবে, ঠিক আছে? একবার দেখে নি, দাও 25 উত্তর, হ্যাঁ ওইটা 35 ওরা দিয়েছে, তো 35 ওটা হবে না, ওটা 25 হবে, ঠিক আছে? তারপর কি বলছে দেখো, বলছে 10 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত হবে? তার মানে এরকম একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, বর্গক্ষেত্র সবগুলোই চারিদিকগুলোই 10 মিটার করে, ঠিক আছে? এবার মাঝে বলেছে রাস্তা কাটা হয়েছে 2 মিটার করে, অর্থাৎ এরকম করে 2 মিটার রাস্তা কাটা হয়েছে, এই রাস্তাটার ক্ষেত্রফল বার করতে বলেছে, অর্থাৎ এই জায়গাগুলোর ক্ষেত্রফল বার করতে বলেছে। তো এই জায়গাগুলোর ক্ষেত্রফল আমরা কী করে বার করি? দেখো যখন এই ক্ষেত্রফলটা বার করবে, এইখানটা কতটা করে চওড়া? 2 মিটার করে, আর এই লম্বাটা কত? 10, তার মানে এই যে আয়তক্ষেত্রটা পাচ্ছি এর এরিয়া কত হবে? 10 × 2, তার মানে 20। আচ্ছা এই দিকটাও তো চওড়া কত? 2 করে, আবার এই দিকটাও লম্বায় কত? 10, তার এটাও কত পেলাম? 20 + 20 40। এটা অনেকের মনে হতে পারে, বাট দেখো এই মাঝের যে এইটুকু জায়গাটা, এটা দেখো দুবার আমি কাউন্ট করছি। দেখো এই দিকে যখন ক্ষেত্রফল মাপছি তখন এইটাতে একবার ধরে চলে গেছি, আবার এই দিকটা যখন মাপছি তখন এইখানটাকে আবার একবার ধরছি, তার মানে মাঝে যে একটা 2/2 জায়গা আছে এটাকে আমি দুবার কাউন্ট করছি, তাহলে ওই 2/2 জায়গাটাকে আমাকে, অর্থাৎ 2 × 4, এটাকে বাদ দিতে হবে। তাহলে 20 + 20 - 4, তার মানে 40 - 4 মানে হলো 36 বর্গমিটার বা মিটার স্কোয়ার। এইটা হবে রাস্তাটার কি? ক্ষেত্রফল। দেখো বেরা,
36 বর্গমিটার। নেক্সট কি বলছে দেখো, বলছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে বর্গক্ষেত্র দুটি বাহুর অনুপাত। তো আমরা ক্ষেত্রফল মানে কি জানি, বাহুর স্কোয়ার। তাহলে এটা যদি ক্ষেত্রফলগুলো 16:9 হয় তাহলে বাহুগুলো কত হবে, বর্গমূল হবে এদের। তো 16 বর্গমূল 4, 9 বর্গমূল 3, অর্থাৎ 4:3 হবে। নেক্সট এটা কি বলছে দেখো, 28 বলছে x² y - xy² x³ y² + x² y² লসাগু কত। তো লসাগু কী করে বার করবে, প্রথমে এইটাকে দেখো, এটাকে যদি টার্মস করি, এই দুটো থেকে xy কমন আছে, তাহলে xy কমন গেলে ভেতরে কত পড়ে থাকছে, x - y। এইটাতে দেখো x² y² কমন যাচ্ছে, x² y কমন গেলে কত আসছে, x + y। এবারে এই দুটোর মধ্যে লসাগু নিতে বলেছে। তো লসাগুর ক্ষেত্রে কি হয়, সব উৎপাদকগুলোই ঢুকে যায়। যেমন এখানেও xy আছে, এখানেও xy আছে, তাহলে সাধারণত xy এর ম্যাক্সিমাম পাওয়ারটা আমরা এখানে নেব। তো এখানে xy এর ম্যাক্সিমাম পাওয়ার কত দেখতে পেলাম, তবে এটা সাদা কালারে করাই, দেখি কেমন লাগছে। x² y² ম্যাক্সিমাম পাওয়ার নিয়ে নিলাম, x - yটা এখানে নেই, এখানে আছে, তাহলে এটাকে নিতে হবে। আর এখানে x + y আছে, তাহলে এটা নিয়ে নিলাম। এবার দেখো x² y² আবার এটা কত, a - b, এটা a + b, তার মানে এটাকে আমরা এরকম লিখতে পারি যে x² y² ইন্টু এখানে কী হবে, a² - b², অর্থাৎ x² - y²। তাহলে এটাই হবে কি, তার লসাগু। দেখো এবার কোন অপশানে দেওয়া আছে। আচ্ছা, অপশান এটা তো নয়, এটাও নয়, এটাও নয়, এই অপশানটা হবে, বাট এইখানে ইয়েটা ভুল দিয়ে দিয়েছে, কি বলে x² + y² করে দিয়েছে, এটা x² - y² হবে, ঠিক আছে। সো অপশান ডিটাই কারেক্ট হবে, একটু ভুলভাল দিয়েছে বইটাতে, ঠিক আছে। এবার দেখো সরল করো, বার করতে বলেছে এটা তো সরল সিম্পলিফিকেশান। দেখো এটা কী করে করবে, 6 × 2 = 8 আর 1 = 9 2 প্লাস এটা কত হচ্ছে, 3 × 2 = 6 আর 1 = 7 2, তাহলে 9 2 + 7 2, তার মানে 16 2, তার মানে উপরের ক্যালকুলেশনটা 8 চলে এলো। নিচে দেখো এটা কত আছে, 1 + 1 = 3, তার মানে এটা কত হয়ে যাবে, 4 এর 3, তার মানে নিচে 4 করে দাও, ওপরে 3 করে দাও, 4 দিয়ে এটা কেটে 2 করে দাও, 2 3 6, তার মানে বাঁ সাইডটা গোটাটাই এতটা অবধি 6 চলে এলো। 6 মাইনাস এটা দেখো, 8 1 = 8 আর 5 13 8 প্লাস এটা কত, 2 1 2 1 3 2, আচ্ছা 3 2কে আমরা কত লিখতে পারি, 12/8 লিখতে পারি, লেখা যায় দেখো। তাহলে -13/8 আর এখানে +12/8, তার মানে -1/8, তাহলে -1/8 যদি হয় তার মানে 47/8। এবার 47/8 কোথায় আছে দেখো, 47/8, 8 7 56, 5 8 40। আবার তাহলে কিছু ভুল হলো, আরেকবার করো। দেখো 6 2 × 8 1 9 2, বেশ একবার করেই দিই। আর এখানে হচ্ছে 3 2 × 6 1 7 2, ঠিক আছে। তো এটা তো 8ই আসছে, এইটা কত আসছে, 3 + 1, তার মানে 4/3 মাইনাস এটা কত হলো, 8 1 = 8 আর 5 13 8 প্লাস 2 1 2 1 3 2, বেশ। এটা দেখো এইখানটা কত আসবে, 8, তাহলে এটাকে আমরা করে দিচ্ছি 8, এটা 4 এর 3, তার মানে ওপরে 3 চলে গেল, 4 দিয়ে এটা কাটলে 2, তার মানে 2 3 6, এখানটা ঠিকই করেছিলাম 6, তার মানে এইখানটা যদি 6 চলে আসে, তাহলে এই গোটা জায়গাটার বদলে আমরা কত লিখতে পারি, 6, এটা 6 মাইনাস, এবার দেখো 13/8, 3 2, মানে উপরেও 4 দিয়ে গুণ, তার মানে এটা 12 আর এটা 8, ঠিক আছে। তাহলে দেখো -13 মানে -1/8, তাহলে 6 - 1/8 আসছে, 6 - 1/8 মানে 47/8, এটাই কারেক্ট হবে, আমি ঠিক করেছিলাম, ঠিক আছে। 47, তার মানে 8 5 40, 5 × 7 = 8 হবে অ্যান্সার, 5 × 7 = 8। দেখো কোন অপশান আছে, যদি আছে তো ভালো, না হলে উত্তর কিছু ভুল দেওয়া আছে, ঠিক আছে। 5 × 7 = 8 হবে। 30-এর অঙ্কটা কি বলছে দেখো, 30-এর অঙ্কটা বলছে দুটি বাড়ির দামের অনুপাত বলেছে 4:3, দ্বিতীয়টির দাম 42,000 টাকা, প্রথমটির দাম যদি 7,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো। আচ্ছা, তাহলে দেখো বলছে দুটি বাড়ির দামের অনুপাত 4:3, দ্বিতীয়টির দাম বলেছে 42,000 টাকা, তার মানে 3 ইউনিটের ভ্যালু কত, 42,000 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 14,000 টাকা। তাহলে প্রথম বাড়িটার দাম কত হবে, এটার সঙ্গে 14,000 মানে 14K লিখলাম, তাহলে 4 14 কত হবে, 56K এটা হবে। তার সাথে বলছে যদি প্রথমটির দাম 7,000 টাকা বেশি হয়ে যেত তাহলে কত হতো, এটা নিশ্চয়ই 63K হতো। বলছে তাহলে তাদের দামের অনুপাত কত,
ঠিক আছে। তো দামের অনুপাত এবার দেখো 63K চলে আসছে, আর কি, আর দ্বিতীয়টার দাম কত ছিল 3, 14, 42। এবার কী বলছে, দুটি বাড়ির দামের অনুপাত 4:3, দ্বিতীয়টির দাম 42,000 টাকা। তার মানে দ্বিতীয়টির দাম 3, 14, 42, তাহলে প্রথমটা হলো 56। এবার বলছে 7,000 টাকা যদি প্রথমটা বেশি হতো 63K, আর এটা কত হলো 42K, তাহলে তাদের দামের অনুপাত, হ্যাঁ এটাই হবে। 9 দিয়ে এটা কাটলে, এই 7 দিয়ে এটা কাটলে হয় 9, আর এটা 6, 3 দিয়ে কাটলে এটা হবে 2, আর এটা হবে, এই 3 দিয়ে কাটলে এটা হবে 3, আর এটা হলো 2, অর্থাৎ 3:2 হবে এটার কারেক্ট উত্তর। আশা করি বুঝতে পারলে। এই কাটাকুটিটা একবার দেখে নাও, 3 দিয়ে কাটলে এটা 3 হচ্ছে, আর এটা 3 দুগুণে 6 হচ্ছে, ঠিক আছে। তো এই অবধি 30টা অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর একটু বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে। আর প্র্যাকটিস করতে থাকো। শুভরাত্রি।